সিরিয়ায় আইএসের অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। গোষ্ঠীটির সাম্প্রতিক আক্রমণে মার্কিন সেনা নিহতের জবাব জানালেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক বৈঠক। আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত 6 ফিলিস্তিনি। পশ্চিমারা রাশিয়ার স্বার্থকে সম্মান করলেই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ, জানালেন পুতিন। রুশ সম্পদ জব্দ নিয়ে ইইউকে হুঁশিয়ারি, সংঘাত বন্ধের কাছাকাছি দাবি ট্রাম্পের। তোষাখানার দ্বিতীয় মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর 17 বছরের কারাদণ্ড, 1,64,00,000 রুপি জরিমানা, বিশেষ আদালতের রায়। এবং আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি জানুয়ারিতে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আন্তর্জাতিক সময়ের শুরুতেই ওসমান হাদি প্রসঙ্গ। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে এবং দাফন সম্পন্ন হওয়ার পর যেই পূর্ব ঘোষিত ইনকিলাব মঞ্চের যেই অবস্থান, সেই অবস্থান কিন্তু এখন শাহবাগে অবস্থান করছে ছাত্র জনতা। এবং আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন পুরো শাহবাগ জুড়ে কিন্তু যেই জুলাই যোদ্ধারা আছে, সেই জুলাই যোদ্ধাদের লোকারণ্য জুলাই যোদ্ধারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে ওসমান হাদির হত্যাকাণ্ড করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার যাতে করা হয় এবং এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এখানে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে একটি ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ওসমান হাদি, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে তারা। সেই তরুণ সমাজ থেকে শুরু করে সব মহল এবং আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে এসেছে এবং মানিক মিয়া এভিনিউ থেকে আমরা দেখেছি যে মিছিলগুলো এসেছে। সেই মিছিলের স্রোত কিন্তু এখনো আসেনি, এখনো আসছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে স্রোত, সেই জনতার স্রোত কিন্তু এখনো আছে এবং তিল ধারণের ঠাঁই নেই শাহবাগ চত্বরে, শাহবাগ মোড়ে এবং মানিক মিয়া এভিনিউ থেকে এখনো আসছে এবং তারা আসলে স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন আমরা দেখেছি যেমন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আছে। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি একটি প্রতীকী কফিন নিয়েও তারা মিছিল করছেন এবং সেই কফিন তারা আসলে বলছিলেন যে এটি আসলে বাংলাদেশের কফিন, যেই বাংলাদেশকে আসলে হত্যা করা হয়েছে হাদিকে হত্যার মাধ্যমে। কারণ যে একটি ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছিল হাদি, সেই বাংলাদেশকেই হত্যা করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আমরা এই কয়েকদিন আসলে বলতে শুনেছি যে হাদিকে হত্যা শুধু হাদিকে হত্যা নয়, এটি আসলে বাংলাদেশের উপর হামলা, বাংলাদেশকে হত্যা করা এবং যে সার্বভৌমত্ব বাংলাদেশের স্বপ্ন হাদি দেখে এসেছিল সেই স্বপ্নের যে সমাজ সেটি আসলে বলছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে 8 দিন হয়ে গেছে, 8 দিন পার হয়ে গেছে, এখনো হাদির যেই মূল আক্রমণকারী সেই মূল হোতাকে এখনো গ্রেফতার করা যায়নি, তার জন্যই তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখেছি আসলে যে মৃত্যুর যে খবর আসে বৃহস্পতিবার রাত 9:45 তারপর থেকেই আসলে ক্ষোভে ফসে ওঠে ছাত্র জনতা, বিশেষ করে ও শরীফ ওসমান হাদির যেই সহযোদ্ধারা আছে, যাদের সাথে ভর করে যেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, যাদের কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে অংশ নিয়েছিল, জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন সাধারণ মানুষ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই মুহূর্তে আসলে আমরা শাহবাগ মোড়ে আসলে যেটি দেখতে পাচ্ছি, শাহবাগে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। তার যেই সহযোদ্ধারা, সব সহযোদ্ধারা জড়ো হয়েছেন এবং একটি প্রতীকী কফিন নিয়ে তারা আসলে হেঁটে এসেছেন মানিক মিয়া এভিনিউ থেকে, এখন শাহবাগে অবস্থান করছেন এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিভিন্ন সংগঠন থেকে এসেছে, ছাত্র সংগঠন থেকে এসেছে, বিভিন্ন কালচারাল যেই ফেস্ট, সেই কালচারাল যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো এসেছে। বিশেষ করে আমরা আসলে যেটি দেখেছি যে
শরীফ ওসমান হাদি 5 আগস্টের পরে ইনকিলাব মঞ্চ নামে ইনকিলাব কালচারাল ফেথ নামে একটি আসলে কালচারাল যেই সংগঠন সেটি তৈরি করে এবং যে সুস্থ ধারার সংস্কৃতির জন্য তিনি লড়াই করেছেন। সেই সঙ্গে তিনি স্বপ্ন দেখেছেন একটি ইনসাফ এর বাংলাদেশ এবং আধিপত্যবাদ বিরোধী যেই সংগ্রাম তিনি শুরু করেছিলেন সেই সংগ্রাম কিন্তু এখনো চলছে এবং এখানকার যে ছাত্র জনতা আছে তারাও কিন্তু বলছে যে ওসমান হাদির যেই স্বপ্ন সেটি তারা বাস্তবায়ন করবে। একটু বলে রাখতে চাই যে আজ সকালে শরীফ ওসমান হাদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘরে রাখা হয়েছিল গতকাল এনে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়, সেখানে ময়না তদন্ত শেষে আবারও হিমঘরে এবং দুপুর 2টার পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। লাখো মানুষ জানাজায় অংশ নেন এবং লাখো মানুষের উপস্থিতিতে এবং লাখো মানুষের চোখের জলে যে বিদায়, শেষ বিদায় তারা আসলে জানিয়েছে তাদের প্রিয় হাদিকে এবং শেষ বিদায় জানানোর পর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজের পর আমরা দেখেছি তাকে নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে, সাথে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বর সেখানে নিয়ে আসা হয় এবং পূর্ব থেকে নির্ধারিত সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয় এবং সেই সঙ্গে আসলে যে ওসমান হাদি সেই ওসমান হাদির দাফন সম্পন্ন হয় এবং দাফন পরবর্তী যে অবস্থান কর্মসূচি ডেকেছিল ইনকিলাব মঞ্চ সেটি আসলে শাহবাগে চলছে এবং এখান থেকেই তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো রাজধানী শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেই এখনকার মতো আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় ইসলামিক স্টেটের অন্তত 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, সম্প্রতি দেশটির পালমিরা অঞ্চলে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান। সারা প্রশাসন এই অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার পালমিরায় দেশটিতে আশ্রয় নেওয়া ইসলামিক স্টেটের সদস্যের গুলিতে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হন বলে দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। নিহতদের মরদেহ গ্রহণের সময় এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই হুমকির বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেটের 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সিরিয়ায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশ্রুত প্রতিক্রিয়া বাস্তবায়ন শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানান, অপারেশন হক আই স্ট্রাইক নামে পরিচালিত অভিযানে আইএস যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্র ভান্ডার লক্ষ্য করা হয়েছে। তিনি একে যুদ্ধের সূচনা নয় বরং প্রতিশোধের ঘোষণা বলে উল্লেখ করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে শুক্রবারের হামলায় F-15 ফাইটার জেট ও হিমার্স রকেটের মতো শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়েছে। সিরিয়ার বর্তমান সরকার আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযানে সমর্থন দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ভূখণ্ডে আইএসকে নিরাপদে আশ্রয় নিতে দেওয়া হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত 4 জন। উপত্যকায় দখলদারদের আগ্রাসনের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে কাতার, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া কায়রোতে বৈঠক করেন মিশর ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পূর্ব জেরুজালেমে হাজার হাজার নতুন ইহুদি বসতি অনুমোদনের তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পশ্চিমারা রাশিয়ার স্বার্থকে সম্মান করলেই কেবল ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার একটি টিভি প্রোগ্রামে হাজির হয়ে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় কিয়েভের মিত্ররা শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জব্দ করা সম্পদ ফেরত দিতেই হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের আলোচনা সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছে। এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের মধ্যে হামলা পাল্টা হামলা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে তোষাখানার দ্বিতীয় মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একসঙ্গে দুইজনকে 1,64,00,000 রুপি জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে কারাবাসের মেয়াদ আরও বাড়তে পারে বলে জানান আদালত। স্থানীয় সময় শনিবার দেয়া রায়ে বলা হয়, সৌদির যুবরাজের দেয়া প্রায় 8 কোটি রুপি মূল্যের গহনা মাত্র 29 লাখ রুপিতে কিনে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি করা হয়েছে। আগে থেকেই বেশ কয়েকটি দুর্নীতি ও সহিংসতা মামলায় দেশটির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান। নতুন করে আদালতের ঘোষণা করা রায়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন অনেকে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার ঐতিহাসিক শুনানি আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতে 12 থেকে 29 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। এর মধ্যেই মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন ডজনের বেশি বেসামরিক মানুষ। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের একটি তদন্ত মিশন মিয়ানমারের সেনাবাহিনীর এই অভিযানকে গণহত্যামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেয়, যদিও মিয়ানমার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। রোহিঙ্গাদের দমনে চালানো অভিযানের বিরুদ্ধে 2019 সালে ইসলামী সহযোগিতা সংস্থার সমর্থনে আন্তর্জাতিক আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। এবার সেই মামলার ঐতিহাসিক শুনানি শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতে আগামী 12 থেকে 29 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। জানুয়ারির প্রথম ভাগে অভিযোগ উপস্থাপন করবে গাম্বিয়া। এরপর নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে মিয়ানমার। 1948 সালে জেনোসাইড কনভেনশনের আওতায় দায়ের হওয়া এই মামলাটি 1 দশকেরও বেশি সময় পর আইসিজেতে পূর্ণাঙ্গ গণহত্যা শুনানির নজির হতে যাচ্ছে। এবারের শুনানি ভবিষ্যৎ গণহত্যা মামলার মানদণ্ডও নির্ধারণ করতে পারে বলে মনে করছে আইসিজে। এদিকে মিয়ানমারে আসন্ন নির্বাচনের আগে চলছে জান্তা বাহিনীর দমন পীড়ন। সাগাইং অঞ্চলের বিভিন্ন এলাকায় সপ্তাহ জুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। নির্বাচনের আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার নিয়ন্ত্রণ নিতেই হামলার মাত্রা বাড়ানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দেশটির শ্যাডো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের তথ্য অনুযায়ী 2021 সালে সামরিক সরকার দেশটির ক্ষমতায় আসার পর জান্তা বাহিনীর হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,500-এ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলা ইস্যুতে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নতুন নিষেধাজ্ঞা ও তেল ট্যাঙ্কার জব্দের মাধ্যমে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দেশটির সঙ্গে সংঘাতের পথ টেবিলের বাইরে নয়। একই সঙ্গে ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ হতে পারে বলেও জানান তিনি। ভেনেজুয়েলার চাপ বাড়াতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দেশে দেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে, জাঁকজমক আয়োজন। বর্ণিল আলোয় সেজেছে রাস্তাঘাট, বাজার সহ বিভিন্ন স্থাপনা। ভিড় করছেন স্থানীয় সহ পর্যটকরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি ব্যাটালিয়ন সদর দফতরে হামলার ঘটনায় 4 সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর সদর দফতরের প্রাচীরে ধাক্কা দেয়। এতে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই 4 থেকে 5 জন সন্ত্রাসী দফতরের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। এ সময় দুপক্ষের গোলাগুলিতে 4 সন্ত্রাসী নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন। ভারতের আসামের হোজাই জেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত 7টি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একটি হাতি শাবক। স্থানীয় সময় শনিবার ভোরে সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি হোজাই এলাকায় পৌঁছালে রেল লাইনের ওপর প্রায় 100 হাতির একটি দল সামনে আসে। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক চাপানো হলেও কয়েকটি হাতি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে লোকোমোটিভ সহ 5টি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির করিডর নয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ও রেল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত বগির প্রায় 200 যাত্রীকে নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়, তবে এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।
বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিনটি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে এক সভার আয়োজন করা হয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। এছাড়া ইতালির রোমে আলোচনা সভায় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়া বাংলাদেশিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রশিক্ষিত কর্মী তৈরিতে ব্যর্থ হলে ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা। দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে এক সভায় এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস 2025 উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাসীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে জানান কনসাল জেনারেল। যখন বাংলাদেশে একটা খুব অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছিল, একটা পর্যায়ে যখন বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই পুরো মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা আবেগের যে জায়গাটা, সেটাকে কিন্তু প্রবাসীরাই জিয়ে রেখেছিল সারা বিশ্বব্যাপী। সৌদি আরবের রিয়াদেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষতা অর্জন ও সরকারি সনদ নিয়ে সৌদি আরবে আগমনের আহ্বান জানান। এখানে যিনি 500 রিয়ালে হিসাবে আসেন, সুইপার হিসাবে আসেন, উনি জাস্ট 3 মাসের একটা যদি ট্রেনিং নেন, তাহলে ওনার বেতন প্রায় 2000-এর মতো হতে পারে এবং ওনার অধিকার এখানে খুব ভালোভাবে নিশ্চিত হতে পারে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ইতালির রোমে আয়োজিত আলোচনা সভায় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়া বাংলাদেশিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবাসীরা। স্টিল চিন্তা করেন যে ইউরোপে এখন পর্যন্ত যদি অ্যাভারেজ মাইগ্রেশন হয় বাংলাদেশ থেকে, ইটালি স্টিল 1 নম্বর। মালদ্বীপেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। এই উপলক্ষে আলোচনা সভা, প্রবাসীদের ভোট, নিবন্ধন বিষয়ক মতবিনিময় ও সাংবাদিকদের সম্মাননা সনদ প্রদান করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। এই বিশেষ দিনে কুয়েতে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এ সময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয় প্রবাসীদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিভিন্ন দেশে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নাইজেরিয়ায় ক্রিসমাসের আয়োজন দেখতে জড়ো হন বহু মানুষ। এদিকে কসোভোর প্রিস্টিনায় 45 ফুট উঁচু ক্রিসমাস ট্রি আলোকিত করা হয় কাউন্টডাউনের মাধ্যমে। শহরের প্রধান স্কয়ার জুড়ে বসেছে ক্রিসমাস বাজারও। রাশিয়াতেও চলছে নানা প্রস্তুতি। বড়দিনকে সামনে রেখে বিভিন্ন দেশ জুড়ে চলছে ছুটির আমেজ। নাইজেরিয়ার লাগোসে ক্রিসমাসের আয়োজন উপভোগ করতে ভিড় করেন অসংখ্য মানুষ। আলো ঝলমলে ক্রিসমাস ট্রি, হরিণের মূর্তি আর লাইট টানেলের সামনে জমে ওঠে বড়দিনের আয়োজন। বড়দিনের আবহে কসোভোর রাজধানী প্রিস্টানায় শুরু ছুটির মৌসুম। 45 ফুট উঁচু ক্রিসমাস ট্রি আলোকিত করার কাউন্টডাউন দেখতে জড়ো হন শত শত মানুষ। শহরের প্রধান সড়ক জুড়ে বসেছে ক্রিসমাস বাজার। শিল্পীদের পরিবেশনায় আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রয়েছে ক্যারোসেল, আইস স্কেটিং রিঙ্ক এবং হট চকলেট সহ নানা মৌসুমী খাবারের স্টলও। এদিকে রাশিয়ার নতুন বছরেই সবচেয়ে বড় উৎসব মস্কোর রেড স্কোয়ারে চলছে নানা প্রস্তুতি। রাজধানী সেজেছে আলোকসজ্জায়। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অনেক রাশিয়ানের জীবনকে এখনো প্রভাবিত করছে। তবে মস্কোর রাস্তায় তাকালে যুদ্ধরত দেশের কোনো চিহ্নই চোখে পড়ে না। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় আইএসের অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। গোষ্ঠীটির সাম্প্রতিক আক্রমণে মার্কিন সেনা নিহতের জবাব জানালেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক বৈঠক। আলোচনার মধ্যে উপত্যকা ইসরায়েলি হামলা, নিহত অন্তত 6 ফিলিস্তিনি। এবং পশ্চিমারা রাশিয়ার স্বার্থকে সম্মান করলেই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ, জানালেন পুতিন। রুশ সম্পদ জব্দ নিয়ে ইইউকে হুঁশিয়ারি। সংঘাত বন্ধের কাছাকাছি দাবি ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়। এ পর্যায়ে বিকেল 5টার সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সাইফুল রুদ্র। আলিফ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।